বকুলতলা গ্রামে তখন তীব্র তাপদাহ, রোদ প্রখর ছিল। এই গ্রামে করিম নামে এক দরিদ্র লোক বাস করত। করিমের পরিবার গরমে খুবই কষ্ট পেত। তাদের কাছে সেই মারাত্মক তাপ থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার মতো কোনো উপায় ছিল না। একই গ্রামে একজন ধনী ব্যবসায়ী থাকতেন, যিনি খুবই লোভী এবং ধূর্ত ছিলেন। একদিন ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরে যাচ্ছিলেন। তার ঘোড়া প্রচণ্ড রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে এবং তিনি একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। যাত্রার সময় তার মূল্যবান সোনার মুদ্রাভর্তি ব্যাগটি কোথাও পড়ে যায়। সে সেদিন ঘন্টার পর ঘন্টা তার ব্যাগটি খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পায়নি। সে গ্রামে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। শোনো শোনো বকুলতলা গ্রামের মানুষ, শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। ব্যবসায়ী আলতাবের সোনার মুদ্রা ভর্তি ব্যাগটি কোথাও হারিয়ে গেছে। গ্রামের যে কেউ সোনার মুদ্রার ব্যাগটি খুঁজে বের করে ব্যবসায়ীর কাছে নিয়ে আসবে, তাকে পুরস্কার হিসেবে 15টি সোনার মুদ্রা দেওয়া হবে। এই গরমে তোমার ভাগ্য উন্নতির চেষ্টা করো এবং দ্রুত সেই ব্যাগটি খুঁজতে শুরু করো। আরে, এই ব্যবসায়ী নিজেকে কি মনে করে? আমরা বোকা যে আমরা এই মারাত্মক গরমের মধ্যে তার সোনার মুদ্রার ব্যাগ খুঁজব? এবং এমনকি যদি আমরা ধরে নিই যে কোনো গ্রামবাসী তার ব্যাগটি খুঁজে পেয়েছে এবং তাকে দিয়েছে, সে তাকে একটি সোনার মুদ্রাও দেবে না। এই সব লোভী লোকটির কৌশল। তুমি ঠিক বলেছ ভাই। আমি যদি তার ব্যাগটি খুঁজে পাই, আমি কাউকে এটি সম্পর্কে জানতে দেব না এবং আমি আমার জিনিসপত্রের ব্যাগগুলি গুছিয়ে অন্য কোনো শহরে চলে যাব। পুরো 2 দিন কেটে গেল, কিন্তু ব্যবসায়ী সোনার মুদ্রার ব্যাগের কোনো সন্ধান পাওয়া গেল না। সে ঘোষককে বলতে শুরু করল, আমার সেই ব্যাগটি আমার জীবনের উপার্জন। আমি বছরের পর বছর ধরে আমার কঠোর পরিশ্রম দিয়ে দিন রাত পরিশ্রম করেছি এবং তারপরেই আমি সেই সোনার মুদ্রাগুলি সংগ্রহ করেছি। আমার মনে হয় না যে এই তীব্র গরমে কেউ আমার ব্যাগটি খুঁজে বের করার চেষ্টা করবে। যদি কেউ ব্যাগটি খুঁজে পায় এবং সৎভাবে তা ফেরত দেয়, তবে আমি তাকে তার কঠোর পরিশ্রমের জন্য 2টি সোনার মুদ্রা দেব। তবে কেউ যদি চালাক হওয়ার চেষ্টা করে, তবে আমি তাকে ছাড় দেব না। হ্যাঁ মহাজন মশাই, আপনি চিন্তা করবেন না, আপনি অবশ্যই আপনার ব্যাগটি পাবেন। আমি পুরো গ্রামে গুপ্তচর ছড়িয়ে দেব। কেউ যখনই ওই ব্যাগগুলো খুঁজে পাবে, তারা আমাদের সাথে সাথেই জানাবে। অন্যদিকে করিমের স্ত্রী লাইলি তার প্রতিবেশী জেরিনার সাথে তার বাড়ির বাইরে বসেছিল। লাইলি, এবার গরমে আমার প্রাণ কেড়ে নেবে। আমি জীবনও এরকম গরম দেখিনি। আমার বাড়িতে এক ফোঁটা জলও অবশিষ্ট নেই এবং বাচ্চারা তৃষ্ণার্ত। আমার এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার ইচ্ছা করছে। জেরিনা, আমার হৃদয়ের ব্যথা তোমার চেয়ে কম নয়। এই গরমের কারণে দিনও কাটে না, রাতও কাটে না। করিমও এই গরমে দিন রাত মাঠে কাজ করে, কিন্তু কিছুই অর্জন হয় না, কেবল ঘরের খরচ মেটানো হয়। হ্যাঁ লাইলি, তুমি সত্যি বলছো। আমার স্বামীও সারাদিন শ্রমিক হিসাবে কাজ করে, কিন্তু সে যা আয় করে তা আমাদের পেট ভরানোর জন্য যথেষ্ট নয়। আমি ভাবছি আমাদের জীবন কি সব সময় এমনই থাকবে? আমি জানি না কবে আমি সেই দিনটি দেখতে পাবো যখন আমাদের ঘরে সব আরাম আয়েশ থাকবে। ঠিক আছে লাইলি দিদি, আমি চলে যাচ্ছি। সে নিশ্চয় মাঠে থেকে চলে এসেছে। জেরিনা লাইলির বাড়ি ছেড়ে চলে যায়। ঠিক তখনই করিম আসে। লাইলি তার স্বামীকে বলে, এই গরম আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। প্রতিদিন এই গরমে তোমাকে মাঠে পুড়তে দেখে আমার হৃদয় ভেঙে যায়। তোমার পরিশ্রম থেকে আমি মাত্র দিন টাইম ঠিকমতো ভাত খেতে পারি না। তুমি কেন তোমার মজুরি বাড়াও না? তুমি ঠিক বলেছ লাইলি, আজ থেকে আমার মজুরি বাড়াবো। আমাদের একদিনের কাজের জন্য অন্তত এত টাকা পাওয়া উচিত যাতে আমরা একটা দিন ভালোভাবে কাটাতে পারি। তারা দুজনেই একে অপরের সাথে কথা বলছিল। এমন সময় গ্রামের জমিদার করিমের বাড়িতে এসে করিমকে বলে, করিম, জমিতে পানির খুব প্রয়োজন। এই গরমে সবকিছু শুকিয়ে গেছে। তুমি পুকুর থেকে পানি এনে আমার ক্ষেতে সেচ দাও। আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি যখন ফিরে আসব তখন কাজটা সেরে ফেলো।
জমিদার মশাই, আমি আপনার কাজটা করে দেব, কিন্তু এই গরমে পুকুর থেকে পানি আনা সহজ নয়। রোদে আমার শরীর পুড়ে যাচ্ছে, আর যখন আমি পুকুরে পৌঁছাবো তখন প্রায় আমার জীবনটা যাওয়ার মতো অবস্থা। সেই জন্য জমিদার সাহেব, আমি এখন আমার মজুরি বাড়িয়ে দিয়েছি। আপনাকে একদিনের কাজের জন্য 4টি রূপার মুদ্রা দিতে হবে। আমার পরিবারকে যাতে আর না খেয়ে ঘুমাতে না হয়, এটা আমার কঠোর পরিশ্রমের প্রাপ্যাধিকার। 4টি রূপার মুদ্রা, এটা কেমন রসিকতা! করিম, তুমি কি পাগল হয়ে গেছো? করিম, তোমার কি মন ঘাসে চড়তে গেছে যে তুমি একদিনে দ্বিগুণ মজুরি চাচ্ছ? গ্রামের অনেক মানুষ কাজ করতে প্রস্তুত। আমি ভেবেছিলাম তুমি পরিশ্রমী এবং সৎ, কিন্তু তুমি লোভী হয়ে গেছো। কেউ তোমাকে একদিনের মজুরির জন্য 4টি রূপার মুদ্রা দেবে না। তুমি ক্ষুধায় মারা যাবে। জমিদার তিরস্কার করে চলে যায়। করিম দুঃখের সাথে লাইলিকে বলে, লাইলি, তুমি কি এই গরমে আমাদের ঘাম ঝরাতে দেখেছ? তাদের কাছে আমাদের পরিশ্রম পানির চেয়েও সস্তা। আমার পরিশ্রমের দাম শুনে জমিদার রেগে গেল। আমি দিন রাত পরিশ্রম করি, তবুও আমার পরিশ্রমের কোনো মূল্য নেই। মাঝে মাঝে আমার মনে হয় যে এই গ্রামে আমার সততাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। করিম, তোমার সততা দুর্বলতা নয়, এটা তোমার শক্তি। এই গরমে তোমার অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে যায়। তুমি মোটেও চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। লাইলি, তোমার সমর্থনই আমার সমর্থন। এখন থেকে আমি কারো কাছে 4টি রূপার মুদ্রার কম মজুরি নেব না। এই বলে করিম প্রচণ্ড রোদে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। পথে কূপের কাছে তার চোখ একটি উজ্জ্বল ব্যাগের উপর পড়ে। সে এটি তুলে দেখে যে এটি সোনার মুদ্রায় ভরা। মুদ্রাগুলো দেখে করিমের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। তারপর সে ভাবতে শুরু করে, এই মুদ্রাগুলো কার জীবনের উপার্জন? এই গরমে যে হারিয়ে ফেলবে সে কতটা অস্থির হবে। আমি যদি এটা রাখি তাহলে হয়তো আমাদের দারিদ্র্য শেষ হয়ে যাবে, কিন্তু আমার মনের শান্তি চিরতরে চলে যাবে। সততা আমার সবচেয়ে বড় সম্পদ, আর আমি এটা কোনো মূল্যেই বিক্রি করব না। আমাকে এই ব্যাগটি তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু করিম সোনার মুদ্রার ব্যাগ নিয়ে তার বাড়িতে পৌঁছায়। লাইলিকে দেখে করিম একটু চিন্তিত, তাই সে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুমি কাজ খুঁজতে গিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি ফিরে আসলে কেন? এই গরম কি তোমাকে আরও দুর্বল করে দিয়েছে, নাকি অন্য কিছু সমস্যা হয়েছে? আমার মন অস্থির হয়ে উঠছে, বলো না। লাইলি, গরম নয়, আমার মনই আমাকে অস্থির করে তুলেছে। আমি পথে সোনার মুদ্রা ভর্তি এই ব্যাগটি খুঁজে পেয়েছি। এটা কারো সারা জীবনের পরিশ্রমের উপার্জন। এই গরমে যে লোকটা এটা হারিয়েছে সে কত কেঁদেছে ভেবে আমার হৃদয় কাঁপছে। যার এই ব্যাগটি, আমি তাকেই এটা ফিরিয়ে দেব, না হলে আমার আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না। তুমি কি বলছো? কেউ কি আমাদের অর্জিত জিনিস ফেরত দিয়েছে? ওহ আল্লাহ, আমাদের দারিদ্র্য দেখে এই মুদ্রাগুলো আমাদের দিয়েছেন। এই সোনার মুদ্রাগুলো আমাদের জীবন বদলে দেবে এবং আমরা এই দারিদ্র্য থেকে মুক্তি পাব। আমি আর এমন জীবনযাপন করতে চাই না যেখানে আমাদের সবকিছুর জন্য আকুল হতে হয়। কিন্তু লাইলি, আমরা কিভাবে অন্য কারো সম্পদ রাখব? আমি জানি না কেন সেই লোকটা এই সোনার মুদ্রাগুলো রেখেছে। কে জানে, সে হয়তো তার মেয়ের বিয়ের জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছে এবং এই মুদ্রার ব্যাগটা তার পকেট থেকে পড়ে গেছে। লাইলি, যে কোনো কিছু হতে পারে, তাই আমার হৃদয় আমাকে এই মুদ্রাগুলো আমার কাছে রাখতে দিচ্ছে না। যদি তুমি এই ব্যাগটা সেই লোকটাকে ফেরত দিতে চাও তাহলে তাই করো, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি 10 দিনের মধ্যে তুমি জানতে পারো যে এগুলো কার ব্যাগ, তাহলে তোমাকে অবশ্যই তাকে তা ফেরত দিতে হবে। যদি 10 দিনের মধ্যে তুমি জানতে না পারো, তাহলে এই মুদ্রাগুলোর ওপর আমাদের অধিকার থাকবে। ঠিক আছে লাইলি, আমি 10 দিন অপেক্ষা করব। যদি এই মুদ্রাগুলোর মালিক খুঁজে পাই তাহলে আমি তাকে এগুলো ফেরত দেব। যদি না পাই তাহলে তুমি এই মুদ্রাগুলো তোমার ইচ্ছামতো ব্যবহার করতে পারো। তার স্ত্রীর পরামর্শে করিম 10 দিন অপেক্ষা করে। অন্যদিকে কোনো গ্রামবাসী তার ব্যাগ খোঁজার পর বণিকের কাছে যায় না। এতে বণিক খুব বিরক্ত হয়। তারপর সে ঘোষককে ডেকে জিজ্ঞাসা করে, এই নাটকটা কি? তুমি কি গ্রামে সঠিকভাবে ঘোষণা করনি? এই গরমে কেউ আমার ব্যাগ ফেরত দিতে আসেনি কেন? নাকি কেউ খুঁজে বের করার চেষ্টা করেনি? নাকি কেউ ব্যাগটি খুঁজে পেয়েছে এবং ফেরত দিতে চায় না? যে কোনো মূল্যে আমার সেই সোনার মুদ্রার ব্যাগটি দরকার। যদি আমি ব্যাগটি না পাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব।
মহাজন মশাই, এই গরমের মধ্যেও আমি গ্রামের প্রতিটি কোণে অনেক হইচই করেছি। আমি বলেছিলাম যে যে ব্যক্তি ব্যাগটি ফেরত দেবে তাকে পুরস্কার হিসাবে 15টি সোনার মুদ্রা দেওয়া হবে। এতক্ষণে কারো আসা উচিত ছিল। তাই তুমি একটা কাজ করো, এবার আবার ঘোষণা করো এবং এবার পুরস্কার হিসাবে অর্ধেক মুদ্রা ঘোষণা করো। কিন্তু মহাজন মশাই, যদি আপনি অর্ধেক মুদ্রা পুরস্কার হিসাবে দেন তাহলে আপনার আর কি থাকবে? এর থেকে আপনি কোনো লাভ পাবেন না। লাভ হবে। কেউ একবার মুদ্রা এনে দিলে আমি তাকে চুরির অভিযোগে অভিযুক্ত করব এবং তাকে একটি মুদ্রাও দেব না। মহাজন মশাই, আপনার বুদ্ধিমত্তার যত প্রশংসাই করি না কেন তা যথেষ্ট নয় এবং কাউকে কিছু দিতে হবে না। এখন বেশি দেরি করো না, গ্রামে তাড়াতাড়ি ঘোষণা করো যে মুদ্রা ফেরত দেবে সে অর্ধেক মুদ্রা পাবে। ব্যবসায়ীর অনুরোধে সে একটি আধুনিক ঘোষণা করতে বেরিয়ে পড়ে। শোনো শোনো শোনো, বকুলপুর গ্রামের লোকেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বণিকজির সোনার মুদ্রার ব্যাগ কোথাও হারিয়ে গেছে। যে কেউ ব্যাগটি খুঁজে বের করে বণিকজিকে ফেরত দেবে সে 15টি নয়, অর্ধেক সোনার মুদ্রা পাবে। এই সুযোগ বারবার আসে না। এই গ্রীষ্মে দ্রুত ভাগ্য উন্নতির চেষ্টা করে দেখুন এবং ব্যাগটি খুঁজে বের করে বণিকজিকে ফেরত দিন। তারপরে আপনি ধনী হয়ে যাবেন। শোনো শোনো বকুলপুর গ্রামের লোকেরা, শোনো। ঘোষকের কণ্ঠস্বর করিমেরও কানেও পৌঁছায়। সে দ্রুত তার বাড়িতে যায় এবং তার স্ত্রী লাইলিকে বলে, এই সোনার মুদ্রার ব্যাগটি আমাদের গ্রামের ব্যবসায়ীর। সে ঘোষণা করেছে যে গ্রামের যে কেউ তাকে ব্যাগটি ফেরত দেবে, ব্যবসায়ী তাকে অর্ধেক সোনার মুদ্রা দেবে। মিথ্যা, একেবারে মিথ্যা। ওই ব্যবসায়ী কখনো এটা করবে না। সে লোভী। সে কখনোই তার অর্ধেক সোনার মুদ্রা কাউকে দেবে না। এটাই তার কৌশল। সে গ্রামের অনেক লোককে ঠকিয়েছে। তাহলে আমার কি করা উচিত? লাইলি, আমি এই ব্যাগটি বণিককে ফেরত না দিই, তাহলে বণিক যদি কোনো সূত্র থেকে জানতে পায় তাহলে সে আমাদের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেবে এবং আমাদের সাথেও অনেক দুর্ব্যবহার করবে। তাই তার ব্যাগটি আমার ফেরত দেওয়াই ভালো। এখন সে আমাকে আমার পুরস্কার দিক বা না দিক। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমি জানি না। করিম ব্যাগটি নিয়ে বণিকের কাছে পৌঁছায়। বণিক যখন করিমের হাতে তার সোনার মুদ্রার ব্যাগটি দেখে তখন তার আনন্দের সীমা থাকে না। বণিক মশাই, আমার নাম করিম। আমি কূপের কাছে আপনার সোনার মুদ্রার এই ব্যাগটি পেয়েছি। আমি আপনাকে এটা ফেরত দিতে এসেছি। এ নেন আপনার সোনার মুদ্রা। বিশ্বাস করো, আমি মেনে নিয়েছিলাম যে এখন আমি আমার ব্যাগটি পাবো না এবং আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু আমার ব্যাগটি ফিরিয়ে দিয়ে তুমি আমার ব্যবসা বাঁচিয়েছ। আগামীকাল আমার ব্যবসার জিনিসপত্র আসবে। বণিক যখন এই কথা বলছিল তখন সে ভাবল যে এখন করিম আমার কাছে থেকে তার পুরস্কার চাইবে, কিন্তু আমি তাকে এমন শিক্ষা দেব যে সে তার পুরস্কার চাইতে ভুলে যাবে। এই ভেবে বণিক সোনার মুদ্রা গুনতে শুরু করে। তারপর সে করিমকে বলে, ব্যাগে 200টি সোনার মুদ্রা ছিল, কিন্তু এখন মাত্র 100টি মুদ্রা আছে। আমার মনে হয় তুমি আগে তোমার পুরস্কার বের করেছো। আচ্ছা, যা করেছে তা ভালোই হয়েছে। যাই হোক না কেন, আমাকে তোমাকে তোমার পুরস্কার দিতেই হইতো। বণিকের কাছ থেকে এই কথা শুনে করিম ঘাবড়ে যায় এবং সে বণিককে জিজ্ঞাসা করে, আপনি কি বলছেন বণিক মশাই? এই ব্যাগে 200টি নয়, 100টি সোনার মুদ্রা ছিল। যখন আমি ব্যাগটি পেলাম তখন আমি নিজের হাতে মুদ্রাগুলি গুনলাম। তুমি কি বলতে চাইছো যে আমি মিথ্যা বলছি এবং আমি তোমার পুরস্কার ফেরত দিতে চাই না? না বণিক মশাই, এমন কথা না। তাহলে কি কথা? নাকি তুমি আমার সাথে চালাকি করে আমার কাছ থেকে দ্বিগুণ পুরস্কার নিতে চাও? বণিক মশাই, আপনি কি বলছেন? আমি এই ব্যাগ থেকে একটি মুদ্রাও বের করিনি। যদি আমি চোর হতাম তাহলে আমি কেন আপনাকে এই ব্যাগটি ফেরত দিতে আসতাম? এই গরমে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে এই ব্যাগটি ফিরিয়ে দিয়েছি। আমি এই গ্রামের একজন বিখ্যাত বণিক এবং তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করার চেষ্টা করছো। এখন আমি রাজার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। আমাদের দুজনের সমস্যার সমাধান কেবল রাজাই করতে পারেন। আমি মিথ্যা বলছি নাকি তুমি? বণিক করিমকে রাজার দরবারে নিয়ে যায় এবং রাজা বলেন, মহারাজ, আমার সোনার মুদ্রা ভর্তি ব্যাগটি হারিয়ে গেছে। সেই ব্যাগে 200টি সোনার মুদ্রা ছিল। আমি ঘোষণা করেছিলাম যে কেউ ব্যাগটি খুঁজে পাবে এবং ফিরিয়ে দেবে তাকে পুরস্কার হিসাবে সোনার মুদ্রা দেওয়া হবে।
করিম আমাকে সেই ব্যাগটি ফিরিয়ে দিয়েছিল, কিন্তু যখন সে ব্যাগটি আমাকে ফিরিয়ে দেয় তখন তাতে মাত্র 100টি সোনার মুদ্রা ছিল এবং করিম বলে যে যখন সে ব্যাগটি খুঁজে পায় তখন তাতে মাত্র 100টি সোনার মুদ্রা ছিল। আমার মনে হয় সে ব্যাগ থেকে 100টি মুদ্রা চুরি করেছে। এখন সে আমাকে অপমান করার চেষ্টা করছে। মহারাজ, আমাদের মামলার সিদ্ধান্ত কেবল আপনিই নিতে পারেন। মহারাজ, একবার আমার কথা শুনুন। আমি এই ব্যাগটি কূপের কাছে পেয়েছি। আমি এটি ব্যবসায়ীকে যেমন ছিল তেমনই ফিরিয়ে দিয়েছি। আমি কখনো কাউকে প্রতারণা করিনি। মহারাজ, আজ আমার সম্মান ঝুঁকের মুখে। আমি কেবল চাই আপনি সত্য প্রকাশ করুন। আমি দরিদ্র কিন্তু অসৎ নই। রাজা, যিনি তার জ্ঞান এবং ন্যায় বিচারের প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত ছিলেন, বণিকের কৌশল বুঝতে পারেন, কিন্তু প্রমাণ ছাড়া তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তিনি বলেন, এই মামলায় কোনো স্পষ্ট প্রমাণ নেই। আমি এটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করব। তোমরা দুজনে 3 দিন পরে আবার রাজদরবারে হাজির হও। এখন তোমরা দুজনেই এখান থেকে চলে যেতে পারো। 3 দিন পরে রাজা আবার তাদের দুজনকেই ডেকে তাদের দুজনকেই বলেন, বণিক, তুমি বলেছিলে যে তোমাদের ব্যাগে 200টি সোনার মুদ্রা ছিল। তাহলে এই 100টি সোনার ব্যাগটি কিভাবে তোমার হতে পারে? তুমি তোমার 200টি সোনার ব্যাগটি খোঁজো এবং করিম, এই 100টি সোনার ব্যাগটি তোমার কাছে রাখো। যদি 3 সপ্তাহের মধ্যে এই মুদ্রার মালিক ব্যাগটি নিতে আসে তাহলে তুমি তাকে এটি ফিরিয়ে দাও, অন্যথায় এই ব্যাগটি তোমার হবে। তারপর তুমি এটি তোমার ইচ্ছামতো ব্যবহার করতে পারো। রাজার কথা শুনে বণিক রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। সে নিজের ফাঁদে আটকা পড়ে, তাই সে চুপচাপ রাজপ্রাসাদ থেকে ফিরে যায়। বণিক চলে যাওয়ার পর রাজা করিমকে বলে, করিম, আমি প্রথম দেখাতেই বণিকের লোভ বুঝতে পেরেছিলাম যে সে তোমাকে মিথ্যা অভিযোগ করছে। তাই সেই বণিকের তার কাজের জন্য শাস্তি পাওয়া উচিত ছিল। এখন তুমি তোমার বাড়িতে যেতে পারো এবং এখন এই মুদ্রাগুলো তোমার। এগুলোর ওপর কারোরই কোনো অধিকার নেই। মহারাজ, আপনি খুব মহান। আমরা খুব ভাগ্যবান যে আমরা আপনার মতো ন্যায়বিচার প্রেমীর রাজা পেয়েছি। রাজা করিমের ওপর খুশি হন এবং তাকে প্রচুর অর্থ সম্পদ দেন। এরপর করিম তার বাড়িতে ফিরে আসেন। তারপর তিনি তার স্ত্রী লাইলিকে সবকিছু বলেন যে রাজা কিভাবে সেই লোভী ও প্রতারক ব্যবসায়ীকে শিক্ষা দিয়েছিলেন। এই কথা শুনে লাইলি খুব খুশি হন। এই সবই তোমার সত্য ও সততার অলৌকিক ঘটনা। আমি বিশ্বাস করতে পারছি না যে রাজা আমাদের সেই মুদ্রা দিয়েছেন এবং তোমার সততায় খুশি হয়ে তিনি আমাদের এত টাকা দিয়েছেন। কিন্তু এখন আমি চাই তুমি ব্যবসায়িকের মুদ্রাগুলো ফিরিয়ে দাও। সে তার লোভের জন্য শাস্তি পেয়েছে। সে মিথ্যা বলার পরিণতি বুঝতে পেরেছে। এটি তার কষ্টার্জিত মুদ্রা। অতএব করিম, তোমাকে তার কাছে যাওয়া উচিত। কারো অধিকার হরণ করা ঠিক নয়। লাইলি, তুমি আমার মনের কথাই বলেছ। বণিক যদি আমার সাথে অন্যায় করেছে, তারপরও আমরা তার মতো হতে পারবো না। যদি আমরা তার ব্যাগটি রেখে দেই তাহলে আমাদের সততার মূল্য কি হবে? আমি এভাবেই এটা ফেরত দেব। করিম ব্যাগ নিয়ে বণিকের কাছে পৌঁছায়। করিমকে দেখে বণিক রেগে যায় এবং করিমকে জিজ্ঞাসা করে, তুমি এখন কি নিতে এসেছো? তুমি সোনার মুদ্রা পেয়েছ, এখন কি আমার জীবন নিতে এসেছ? আমি আপনার জীবন নিতে এসেছি না, আপনার মুদ্রা ফেরত দিতে এসেছি। আমি চাই না আমার কারণে আপনার সাথে অন্যায় হোক। এই নেন, আপনার সোনার মুদ্রার ব্যাগটা নেন। করিম, আজ তুমি আমার অন্ধ চোখ খুলে দিয়েছ। আমি তোমাকে মিথ্যা অভিযোগ করেছিলাম। ওই ব্যাগে মাত্র 100টি মুদ্রা ছিল, 200টি নয়। আমি তোমার মতো একজন ভালো এবং সৎ মানুষকে অপমান করার চেষ্টা করেছিলাম। আমার অপরাধের জন্য আমি দোষী। করিম, আমাকে ক্ষমা করো। আজ আমি শিখেছি যে আসল সম্পদ সততার মধ্যেই নিহিত। বণিক মশাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। মানুষ ভুল করে, কিন্তু যে ভুল সংশোধন করে সে একজন সত্যিকারের মানুষ। এখন আর কারো সাথে এমন করবেন না। করিম, তুমি আমাকে শুধু একটা ব্যাগই দিয়েছ না, বরং একটা নতুন জীবন দিয়েছ। আমি কথা দিচ্ছি, এখন আমি লোভ আর চালাকি ত্যাগ করব এবং সব সময় সততার সাথে আমার ব্যবসা চালাবো। ব্যবসায়ী তার ভুল বুঝতে পারে আর তারপর সে সততার সাথে তার ব্যবসা শুরু করে এবং করিমও তার স্ত্রী লাইলির সাথে সুখী জীবন যাপন শুরু করে।